নমস্কার, আমি ডালিয়া হালদার। মেন্টরার প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগেও হয়তো তোমরা অনেকে আমার জিকে ক্লাস করেছো, কিন্তু এবার সম্পূর্ণ অন্যরকম ভাবে নিজের স্বতন্ত্র একটা প্ল্যাটফর্মে তোমাদের সামনে সমস্ত পরীক্ষার উপযোগী সম্পূর্ণ জিকে তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে তোমাদের সামনে এই সিরিজ আনতে চলেছি, যেখানে আমরা ওয়ান বাই ওয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকের মধ্যে আর যা যা ইনক্লুডেড হয়, যেমন আর্ট অ্যান্ড কালচার, এনভায়রনমেন্ট, সমস্ত কিছু কভার করব। ডাব্লিউবিসিএস মেন্স থেকে শুরু করে জিডি বা কনস্টেবল যে কোনো রকম পরীক্ষার জিকে নিয়ে আর তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না বা তোমাদের দিশেহারা হতে হবে না। তাহলে সবাইকে আর একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের সামনে হিস্ট্রি, ইতিহাসের আধুনিক ভারতের ইউরোপীয়দের আগমন, সেটা আমরা শুরু করছি। তাহলে তোমরা জানো ইউরোপীয় কোম্পানির আগমন আমাদের ভারতবর্ষে হয়েছিল। শুধুমাত্র ব্রিটিশের কবলে বহুদিন ভারতবর্ষ তো ছিলই, এছাড়া পর্তুগিজ, ডাচ, ইংলিশ, ড্যানিশ বা ফ্রেঞ্চ এরকম সমস্ত কোম্পানির আগমন কিন্তু ঘটেছে এবং তারা সময়ে সময়ে নানা রকম বন্দরও স্থাপন করেছে। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে, সর্বপ্রথম কোন ইউরোপীয় কোম্পানি ভারতবর্ষে এসেছিল? উত্তরটা তোমাদের জানা, পর্তুগিজ। একদমই তাই, পর্তুগিজ 1498 সালে ভারতবর্ষে সবার প্রথম এসে পৌঁছেছিল এবং পর্তুগিজ নাবিক, তার নাম কি? তার নাম ভাস্কো ডা গামা। এর আগে বার্থোলোমিও দিয়াজও এসেছিলেন, কিন্তু তিনি উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ পর্যন্তই এসেছিলেন, ঝড়ের জন্য আর এগোতে পারেননি। তার ফলে তার ভারতে আসা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পর্তুগিজ নাবিক 1498 সালে উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে ভারতবর্ষের কোচিতে এসে পৌঁছেছিলেন। তারপরে এসেছিল ডাচ বা নেদারল্যান্ডের বাসিন্দারা, যারা তাদেরকে আমরা ডাচ বলি, তারা ভারতবর্ষে পৌঁছেছিল 1602 সালে, অর্থাৎ পর্তুগিজ আসার প্রায় 100 বছর পরে। এরপরে এসেছিল ইংলিশ অর্থাৎ ইংরেজ 1608 সালে, তারপরে ড্যানিশ 1616 সালে এবং তারপরে ফ্রেঞ্চ 1668 সালে। কিন্তু আজকের আমাদের টপিক পর্তুগিজ সম্পর্কে, তাই পর্তুগিজের খুঁটিনাটি আমরা একটু দেখে নেব। তাহলে এখানে প্রথম পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, পর্তুগিজরাই প্রথম ভারতে আসে এবং শেষে ভারত ছেড়ে যায়। এই কথাটার মানে কি যে শেষে ভারত ছেড়ে যায়? দেখো, তোমরা জানো আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। বহু ঝড় ঝঞ্ঝার পরে ব্রিটিশ কলোনিয়াল থেকে আমরা শেষ পর্যন্ত 1947 সালে সম্পূর্ণরূপে স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও যে গোয়াতে পর্তুগিজরা তাদের বন্দর করে রেখেছিল, তাদের একটা খুঁটি পুঁতে রেখেছিল, সেখান থেকে কিন্তু পর্তুগিজরা যাচ্ছিল না। প্রায় 450 বছর পর 1961 সালে, অর্থাৎ 1947 সাল আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ারও অনেক বছর পর, 1961 সালে অপারেশন বিজয় বলে একটা অপারেশন চালানো হয় ভারত সরকার থেকে। সেই অপারেশন চালানো হয়, 3 দিন ধরে জলপথে, স্থলপথে এবং বায়ুপথে যুদ্ধ হয় এবং তারপর পর্তুগিজদের কবল থেকে গোয়াকে মুক্ত করা হয়। যদিও প্রথমে গোয়া একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ছিল, কিন্তু তারও পরবর্তীকালে 1987 সালের 30শে মে গোয়াকে একটা ফুল ফ্লেজেড স্টেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই কারণে বুঝতে পারছো যে পর্তুগিজরা তাহলে ভারতবর্ষে আসছে 1498 সালে, কিন্তু ভারতবর্ষ থেকে যাচ্ছে 1961 সালে, প্রায় 450 বছরে তাদের থাকা। তার পরের পয়েন্ট, পর্তুগিজরাই প্রথম ভারতে সরাসরি সমুদ্রপথ আবিষ্কার করেছিল। একদমই তাই, এর আগে সমুদ্র পথে বা জলপথে এইরকম ভাবে ট্রেড বা এই ধারণা, সেটা কিন্তু দেখতে গেলে পর্তুগিজরাই এনেছিল। এবং আমরা পরবর্তীতে দেখব, পরবর্তী স্লাইড গুলোতে, যে পর্তুগিজরা কিন্তু আমাদের সাথে অনেক জিনিসের
সাক্ষাৎও করে দিয়েছিল। ওকে, চলো। পরের নাম ভাস্কো ডা গামা, যেটা নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি যে পর্তুগিজ একজন নাবিক বা ভয়েজার তিনি ছিলেন, এবং তার নাম ভাস্কো ডা গামা 1498 সালের 20 মে কালিকটে পৌঁছেছিল। সেই সময় রাজা জামোরিন ছিলেন একজন হিন্দু রাজা, সেইখানে শাসন করছিলেন। কিন্তু তিনি ভাস্কো ডা গামাকে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করেন, তাকে কিছু বিশেষ সুবিধা প্রদান করেন ট্রেড করার জন্য, বাণিজ্য করার জন্য। 3 মাস ভারতে থাকার পর ভাস্কো ডা গামা ফিরে যান, তবে তারপরে কিন্তু আবারও আসে, এবং ভারতে ভাস্কো ডা গামা টোটাল 3 বার এসেছিলেন। এইবারে তোমরা দেখতে পাচ্ছ টর্ডেসিলাসের সন্ধি। নামটার সাথে হয়তো তোমরা অতটা পরিচিত নও, আবার হয়তো অনেকে শুনেছ। টর্ডেসিলাসের সন্ধি এটা কাদের হয়েছিল, এটা আমাদের আগে একটু জানতে হবে। দেখো, এটা হয়েছিল স্পেন আর পর্তুগালের মধ্যে। তোমরা জানো ক্রিস্টোফার কলম্বাস তার তার 2-3 বছর আগেই কিন্তু আমেরিকা আবিষ্কার করেছেন। সেই সময় জলপথে স্পেন আর পর্তুগালেরই কিন্তু আধিপত্য ছিল, তাদেরই ক্ষমতা ছিল। তার ফলে যখনই কোনো নতুন জায়গা আবিষ্কার হচ্ছিল, ওই দুই স্পেন আর পর্তুগালের মধ্যে কিন্তু বিরোধ বেঁধে যাচ্ছিল যে এই জায়গাটা আমার হবে না তোমার হবে। সেই কারণে একটা ভার্চুয়াল লাইন টানা হয়, দেখতে পাচ্ছ তোমরা উপর থেকে নিচে। এই ভার্চুয়াল লাইন টেনে দিয়ে বলা হয় এর পূর্ব দিকে যা তা হবে পর্তুগিজদের, এর পশ্চিম দিকে যা তা হবে স্পেনের। বোঝা গেল? তো এই টর্ডেসিলাসের সন্ধি স্পেন আর পর্তুগালের মধ্যে হয়েছিল 7th জুন 1494। খুব ইম্পর্টেন্ট। এবার আবার আমরা ভাস্কো ডা গামার দ্বিতীয় ভারত অভিযানে চলে আসলাম। তিনি 1498 সালে পৌঁছে আবার চলে গিয়ে 1501 সালে সেকেন্ড টাইমের জন্য ভারতবর্ষে আসেন। তিনি কোচি এবং কন্নৌরে বাণিজ্যের জন্য কারখানাও স্থাপন করেন। বাণিজ্য সংযোগের সাথে সাথে পর্তুগিজ যে কেন্দ্রগুলো ভারতবর্ষে উল্লেখযোগ্য, যেমন কালিকট, কন্নৌর, কোচি, এগুলো আমরা কিন্তু দেখতে পাই লাইমলাইটে আসতে। তারপরে আমরা দেখব পর্তুগিজ গভর্নরগণ, অর্থাৎ আমাদের ভারতবর্ষে পর্তুগিজরা যে ছোট ছোট জায়গায় তাদের বসতি বা মানে তাদের ট্রেড শুরু করেছিল, তাদের বাণিজ্য শুরু করেছিল, সেটাকে গভর্ন করার জন্য তো কেউ থাকবে। তো তাই গভর্নরসরা কারা, বিখ্যাত যে ইম্পর্টেন্ট নামগুলো, সেই নামগুলো আমরা দেখব। সবার প্রথম নাম ফ্রান্সিসকো ডি আলমেইডা। ভীষণই ইম্পর্টেন্ট একটা নাম। 1505 থেকে 1509 সাল তিনি গভর্ন করেছিলেন। তিনি ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় বা গভর্নর হিসেবে নিযুক্ত হন। তার একটা নীতি ছিল, সেটা হলো ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি। ভারত মহাসাগর তোমরা জানো, ভারতবর্ষের দক্ষিণেই আছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ান। তো সেখানে নৌ আধিপত্য প্রতিষ্ঠার জন্য কিন্তু তিনি এই নীল জল নীতি গ্রহণ করেছিলেন। অর্থাৎ বুঝতে পারছো, এরা কিন্তু মানে বিশেষ করে এই ফ্রান্সিসকো ডি আলমেইডা, ইনি কিন্তু ভারতবর্ষে যে বন্দর বা কোনো জায়গা দখল করবেন এরকম মানসিকতা তার ছিল না। তিনি জলপথে তাদের যে আধিপত্য সেইটাকে বজায় রাখতে চেয়েছিলেন। পরের নাম, আচ্ছা, এটা সম্পর্কেই আমরা আর একটা জিনিস দেখবো যে তিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পর্তুগিজ গভর্নর ছিলেন, এবং ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাও তাকে বলা হয়। না, অ্যাকচুয়ালি এখানে একটু ভুল হয়ে গেছে, ফ্রান্সিসকো ডি আলমেইডা না, এটা আলফনসো ডি আলবুকার্ক হবে। ঠিক আছে, আমি এখানটা একটু লিখে দিচ্ছি। আলফানসো ডি আলবুকার্ক। তোমরা আলফানসো আমের নাম শুনেছো, এখন তো আমের সিজন, তোমরা অনেকেই নিশ্চয়ই খুব আম খেতে ভালোবাসো বা আম খাচ্ছ। তো এই আলফানসো আম খুব বিখ্যাত একটা আম, এই তার নাম থেকে কিন্তু এসেছিল। তো তিনি গভর্ন করেছিলেন ভারতবর্ষে 1509 থেকে 1515, এই 6 বছর।
এবং সর্বশ্রেষ্ঠ পর্তুগিজ গভর্নর কিন্তু তাকেই বলা হয়। প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হচ্ছে ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্যের? কারণ আমরা এর আগের নাম ফ্রান্সিসকো ডি আলমেইডাকে দেখলাম, তিনি কিন্তু ব্লু ওয়াটার পলিসি অর্থাৎ জলেই আধিপত্য তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু আমরা যদি আলবুকার্ককে দেখি, তিনি কিন্তু কোচিতে তার সদর দপ্তর স্থাপন করছেন। শুধু তাই নয়, 1535 সালে দিউ জয় করেন। 1510 সালে তিনি বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া জয় করেন। তাহলে এই যে এক একটা জায়গা দখল, এখান থেকেই বোঝা যাচ্ছে ভারতবর্ষে তাদের কিন্তু শিকড় বাড়ছে। তাহলে 1510 সালে বিজাপুরের সুলতানের কাছে গোয়া জয় করছে আলবুকার্ক, এবং সেই গিয়ে 1961 সালে অপারেশন বিজয়ের মাধ্যমে ভারত সরকার পর্তুগিজদের থেকে গোয়াকে ছিনিয়ে নিচ্ছে। বোঝা গেল এই 450 বছর কিন্তু গোয়া এই কারণে প্রথমে বলেছিলাম পর্তুগিজদের দখলে আছে। এবার আমরা এই নামটা দেখব। এখানেও এই নামটা একটু ভুল হয়েছে, ফ্রান্সিসকো ডি আলমেইডা না, এই নামটা হলো নুনো দা কুনহা। নুনো দা কুনহা, ঠিক আছে। কোচি থেকে গোয়াতে 1530 সালে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। নুনো দা কুনহা সম্পর্কে খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন অত বেশি কিছু আসে না, কিন্তু এই ইনফরমেশনটা মনে রেখো, যেহেতু কোচি থেকে গোয়াতে রাজধানী স্থানান্তর করেছিলেন 1530 সালে, এইটুকু যথেষ্ট। এবার আমরা দেখব ভারতবর্ষে পর্তুগিজদের প্রভাব। এখনো তোমরা যদি গোয়াতে যাও, তোমরা গোয়াতে ঘুরতে গেলেই দেখবে চারিধারে কিন্তু পর্তুগিজ কালচারই তোমাদের চোখে পড়বে। এছাড়া দেখো, পর্তুগিজরা প্রথম ছাপাখানা নিয়ে আসে ভারতে, অর্থাৎ ছাপাখানার সাথে ভারতবর্ষের যে পরিচয় সেটা কিন্তু পর্তুগিজদের মাধ্যমে হয়েছে। এবং তাদেরই ছাপানো প্রথম যে বই ছিল, বইটার নাম ডক্ট্রিনা ক্রিস্টা। ডক্ট্রিনা ক্রিস্টা, এটা একটা খ্রিস্টান ধর্মশিক্ষা বিষয়ক বই, পর্তুগিজ ভাষায় ছিল। পর্তুগিজরা আরো অনেক কিছুই ভারতবর্ষে এনেছে, সেটা হলো আলু। দেখতে পাচ্ছ, আলু ছাড়া তো আমাদের বাঙালিদের বিশেষ করে চলেই না। তো সেই আলু, পেঁপে, রাঙা আলু বা মিষ্টি আলু, লঙ্কা, এটা হলো তামাক পাতার ছবি, তামাক। এছাড়া আর একটা জিনিস, সেটা হলো কাজু বাদাম। এই সমস্ত জিনিস কিন্তু পর্তুগিজদের হাত ধরেই ভারতবর্ষে এসেছে। তারপর পর্তুগিজ প্রভাব, সমুদ্র বাণিজ্যেও নৌবাহিনীর গুরুত্ব প্রতিষ্ঠা করে। তাহলে সমুদ্র বাণিজ্য, নৌবাহিনীর গুরুত্ব, জলে যে আধিপত্য স্থাপনের চেষ্টা, এগুলো কিন্তু পর্তুগিজের সময়ই দেখা যায়। মালাবার এবং কঙ্কন উপকূলে তারা খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করে। একটু আগেও আমি ছাপাখানার প্রথম ছাপানো বই যেটা বললাম, ডক্ট্রিনা ক্রিস্টা, সেটাও ধর্মশিক্ষা বিষয়কই বই। এবং তারা খ্রিস্ট ধর্ম প্রচার কিন্তু এইভাবে শুরু করে মালাবার ও কঙ্কন উপকূলে। এই মালাবার উপকূল বা কঙ্কন উপকূল কোথায় কোথায় অবস্থিত, সেগুলো আমরা যখন জিওগ্রাফি পড়বো তখন আরো ডিটেলে জানবো। এইটুকু ছিল আজকে আমাদের খুব ছোট্ট টপিক, পর্তুগিজ ইনভেশন বা ভারতবর্ষে পর্তুগিজের আগমন, কারা কারা ছিল এবং সেই তার প্রভাবে কিরকম কি ঘটেছে। এরপরে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারো, বা তোমরা যে কোনো ফেসবুক বা ইমেল বা আমাদের টেলিগ্রাম বা যে কোনো কিছুতে তোমরা রিচ আউট করতে পারো। আর অবশ্যই মেন্টরা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।